মুভির শুরুতে আমরা আমিরা নামের একটি মেয়েকে দেখতে পাই যে কিনা একটি ছাদের উপরে উঠে আল্লাহর কাছে বলতে থাকে, হে আমার প্রিয় আল্লাহ, তুমি কেনই বা আমার এত পরীক্ষা নিচ্ছ যা তোমার বান্দার সাধ্যেরও বাইরে। এইসব বলে যখনই আমিরা ছাদ থেকে লাফ দিতে যায় ঠিক তখনই একটি ছেলে সেখানে চলে আসে। আর এরপরেই আমরা অতীতে গেলে দেখতে পাই আমিরার হাজব্যান্ড সামির যখনই অফিস থেকে বাসায় ফেরে তখন আমিরা সামিরকে বলে, তোমার আসতে এত লেট হলো কেন? সামির বলে, অফিসে অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল তো তাই আসতে অনেক দেরি হয়ে গিয়েছে। এরপর যখনই আমিরা সামিরকে খাবার খেতে বলে তখন সামির তার স্ত্রীর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এতে করে আমিরার কিছুটা হলেও খারাপ লাগে। যাই হোক, তারপর যখন আমিরা সামিরের কাপড় ধোয়ার জন্য তার পকেট থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে থাকে ঠিক তখনই আমিরা একটি হোটেলের 303 নাম্বার রুমের একটি পাঞ্চ কার্ড দেখতে পায়। এতে করে আমিরার তার স্বামীর প্রতি কিছুটা হলেও সন্দেহ হতে শুরু করে। যাই হোক, এরপর যখন স্বামীর প্রতিদিনের মতোই তার অফিসে চলে যায় সেই সময় আমরা দেখতে পাই আমিরা তার নিজের রুমে গিয়ে সেই 303 নাম্বার রুমের সেই পাঞ্চ কার্ডটি নিয়ে আমিরা প্রথমেই সামিরের অফিসে চলে যায়। তবে সেখানে যাওয়ার পর আমিরা জানতে পারে তার স্বামী কয়েকদিন ধরে অফিসেই আসে না। এতে করে আমিরার সন্দেহ আরো দ্বিগুণ বেড়ে যায়। এতে করে আমিরা এক মুহূর্ত দেরি না করে সেই হোটেলের দিকে যেতে শুরু করে। এরপর যখন আমিরা সেই হোটেলে পৌঁছে যায় তখন আমিরা 303 নাম্বার রুম খুঁজতে খুঁজতে সেই রুমের কাছে চলে আসে এবং আমিরা যখনই সেই কার্ডটি পাঞ্চ করে ভিতরে চলে আসে সেই সময় তো আমিরা তার নিজের দুই চোখকে তো বিশ্বাসই করতে পারছিল না। কেননা তখন আমিরা তার স্বামীকে অন্য একটি মেয়ের সাথে দেখতে পেয়েছিল। আর এইসব দেখে তো আমিরার প্রচন্ড খারাপ লাগে। আর এইসব দেখে যখনই তার স্বামী আমিরার কাছে এসে তার হাত ধরে তখন আমিরা তার থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলে, তুমি কোন সাহসেই বা আমার হাত ছুঁয়েছো? আর তুমি একজন পাপী মানুষ, তোমার সাথে থাকা অসম্ভব। এইসব বলেই আমিরা সেখান থেকে চলে যায়। আসলে বলতে গেলে আমিরার তার স্বামীর প্রতি প্রচন্ড ঘৃণা হতে শুরু করে এবং কি আমিরা যখন গাড়ি ড্রাইভ করছিল তখন এইসব ভাবলে আমিরার প্রচন্ড খারাপ লাগতে থাকে। কিন্তু এরই মধ্যে তার বোন এমি ফোন দিয়ে বলে, আমিরা তুমি এখন কোথায় আছো? তাড়াতাড়ি বাসায় এসো, তোমার শাশুড়ি মারা গিয়েছে। আর এইসব শুনে তো আমিরা একদম স্তব্ধ হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই আমিরা তার মৃত শাশুড়ির পাশে বসে অনেক কাঁদতে থাকে এবং কি সেই সময় আমিরা সামিরকে দেখে আরো প্রচন্ড ঘৃণা করতে থাকে। আর এর কয়েকদিন পর আমিরা দেখতে পায় সে খুব শীঘ্রই মা হতে চলেছে। এরপর যখনই আমিরা বাইরে যাচ্ছিল ঠিক তখনই আমিরা তার স্বামীকে দেখে বলে, আমি খুব শীঘ্রই মা হতে চলেছি, তাই তোমার কাছে আমি অনুরোধ করব, হয় তুমি আমাকে বেছে নাও, না হয় তুমি সেই মহিলাকে বেছে নাও যে তোমাকে এত বড় পাপ কাজ করতে বাধ্য করেছে। এসব শুনে সামির বলে, তার নাম সিনথিয়া। আমিরা বলে, আমি তার নাম শুনে কি করব? সামির বলে, সেও গর্ভবতী। আর তোমরা বুঝতেই পারছো কতটা বেহায়া হলে এরকম ভাবে একজন স্ত্রীকে এসব কথা বলতে পারে। আর এইসব শুনে তো আমিরা তার মুখের ভাষা একদমই হারিয়ে ফেলে এবং কি আমিরা সেই সময় তার নিজের বাসায় সেই মেয়েটিকেও দেখতে পায়। আর এইসব দেখে তো আমিরা ভাবতে থাকে এতদিন ধরে এমন একটি দুশ্চরিত্র মানুষের সাথে কিভাবেই বা বসবাস করে এসেছে এবং কি আমিরা এক মুহূর্ত দেরি না করে তার ব্যাগ গুছিয়ে নিজের বাসায় চলে যেতে চাইলে সামির আমিরাকে অনেক আটকানোর চেষ্টা করলেও আমিরা সেই দুশ্চরিত্র মানুষের কোনো কথাই শোনে না এবং কি সে কোনো কিছু না ভেবে সেখান থেকে চলে যায়। এরপর যখন আমিরা গাড়িতে করে বাসায় ফিরছিল ঠিক তখনই তার পেটে অনেক ব্যথা হতে শুরু করে। এতে করে আমিরা গাড়ি থেকে নেমে যায় আর ঠিক তখনই তার পা বেয়ে অনেক রক্ত পড়তে থাকে। তখন এইসব দেখে আমিরা তাড়াতাড়ি করে একটি হসপিটালে চলে আসলে যখনই সে হসপিটালে প্রবেশ করতেই যাবে ঠিক তখনই সে মাটিতে পড়ে যায়। এতে করে আমিরা সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং কি সেখানে অনেকগুলো নার্স এসে আমিরাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর যখন আমিরার জ্ঞান ফেরে তখন সেখানে থাকা নার্সরা আমিরাকে বলতে থাকে, আপনার গর্ভপাত হয়েছে বলে আমরা খুবই দুঃখিত। আর আপনার কি কোনো পরিবার আছে যার সাথে আমরা যোগাযোগ করতে পারি? কিন্তু আমিরা কোনো কিছুই বলে না। এতে করে নার্সরা সেখান থেকে চলে যায়। এরপর যখন আমিরা কাঁদতে কাঁদতে ছাদের দিকে যেতে শুরু করে তখন পাশ দিয়ে যাওয়ার সময় আরিজ নামের একটি ছেলে আমিরাকে লক্ষ্য করলে সে আমিরার পিছু পিছু যেতে শুরু করে। তারপর আমিরা যখনই ছাদের একদম টপে উঠে যায় তখন আমিরা বলতে থাকে, হে আমার প্রিয় আল্লাহ, তুমি কেনই বা আমার এত পরীক্ষা নিচ্ছ যা একজন বান্দার পক্ষে কখনোই সম্ভব নয়। এইসব বলে যখনই আমিরা ছাদ থেকে লাফ দিতে যাচ্ছিল ঠিক তখনই আরিজ নামের সেই ছেলেটি এসে আমিরাকে বাঁচিয়ে এনে। এরপর যখন আমিরার জ্ঞান ফিরে তখন সে তার বোন এমিকে বলে, আল্লাহ হয়তো আমার কাছ থেকে সবকিছুই কেড়ে নিল রে। এমি বলে, তুমি এইভাবে কখনোই বলতে পারো না, হয়তো আল্লাহ তোমাকে রক্ষা করার জন্য এই উপায়টি বেছে নিয়েছে, আর এছাড়াও আল্লাহ তোমাকে অনেক ভালোবাসেন। তখন এইসব শুনে আমিরা বলে, আমাকে কে বাঁচিয়েছে তুমি কি জানো? এইসব শুনে এমি বলে, আমি ঠিক জানি না, কিন্তু আমি যখন এখানে এসেছিলাম তখন এখানে আমি একটি ব্রেসলেট ও একটি চিঠি দেখতে পেয়েছিলাম। এরপর যখনই আমিরা সেই চিঠিটি পড়ে তখন সেই চিঠিতে দেখতে পায় তুমি এখন
এখনো বেঁচে আছো, তাই হাল না ছেড়ে আল্লাহর নামে তোমার জীবনকে নতুনভাবে গড়ে তোলো। আর এরপরই আমরা দেখতে পাই আমিরা নামাজ শেষ করে আল্লাহর কাছে দুহাত তুলে বলে, হে আমার প্রিয় আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দান করো এবং দয়া করে আমাকে তোমার শক্তিশালী দাস বানিয়ে দাও। আমিরা আরও বলে, আল্লাহ তুমি আমাকে সবসময় সাহায্য করো এবং সবসময় আমার পাশেই থেকো। এইসব বলে আমিরা আল্লাহর কাছে অনেক কাঁদতে থাকে। এরপর আমরা আমিরাকে একটি ইসলামিক সমাবেশে দেখতে পাই, যেখানে আমিরা সবাইকে কেন্দ্র করে বলছিল, আমার নাম আমিরা। উস্তাজা, আপনি কি আমাকে বলতে পারবেন কিভাবে একজন মানুষকে ক্ষমা করা যায়, যার জন্য কিনা একজনের জীবন নষ্ট হয়ে যায়, আর কিভাবেই বা আমরা তার থেকে ছাড় পাবো? এইসব শুনে উস্তাজা বলে, যখন আমরা কষ্ট পাই অথবা নিপীড়িত বোধ করি তখন আমরা অনেকে ভেঙে পড়ি, কিন্তু তারপরও আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে এবং কি আমাদেরকে সর্বদাই আল্লাহর পথে চলতে হবে। কেননা যারা আল্লাহর দৃষ্টিতে সৎকর্ম করে আর অন্যের ভুলকে ক্ষমা করে দেয় এবং কি যা কিছু ঘটেছে সবকিছু ভুলে গিয়ে আমাদেরকে পুনরায় আবারও নতুনভাবে জীবন শুরু করতে হবে। আর আমি আশা করি আমিরা সেটা পারবে। সেখানে থাকা উস্তাজা আমিরাকে আরো বলে, তোমাকে অবশ্যই অনেক শক্তিশালী হতে হবে এবং কি তোমাকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহর প্রতি ধৈর্যশীল ও অবিচল থাকতে হবে। আর আমরা সবাই আশা করি আমিরা সেটা পারবে। এরপর যখন অনুষ্ঠানটি শেষ হয়ে যায় তখন আমিরা তার বোন এমিকে বলে, এখানে আমাকে নিয়ে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এমি বলে, তোমাকেও ধন্যবাদ। আমিরা বলে, সত্য বলতে কি বলবো জানি না, কিন্তু এখানে আসার পর থেকে আমার অনেক ভালোই লাগছে। আর এছাড়াও আমি মনে করি প্রত্যেকেরই এমন একটি জায়গার প্রয়োজন যেখানে তারা এই ধরনের গল্প বলতে পারবে। এমি বলে, হ্যাঁ, আর এই জায়গাটা হয়তোবা তোমাকে অনেক সুস্থ করে তুলতে পারে। আমিরা বলে, আল্লাহ ভরসা, সবকিছুই হয়তো মানিয়ে নিতে পারবো। তখন এইসব বলার সময় এমিল নামের একটি মেয়ে এসে আমিরা ও তার বোনকে সালাম দিয়ে বলে, আমিরা, তোমার প্রশ্নটা সত্যিই অনেক ভালো ছিল আর আমি আশা করি তুমি খুব শীঘ্রই নিজেকে গড়ে তুলতে পারবে। আমিরা বলে, হ্যাঁ অবশ্যই। এবং কি সেই সময় আমিরা তার বোন এমিকে বলে, আমার মনে হয় আমি জানি এখন আমাদেরকে কি করতে হবে। এমিল বলে, এটা কি তোমাদের অভ্যন্তরীণ আলোচনা? যদি তাই হয় তাহলে আমি এখান থেকে চলে যাই। আমিরা বলে, আর না, তুমিও থাকতে পারো। আর তারপরেই আমরা দেখতে পাই আমিরা তাদের দুইজনকে বলে, আমরা এমন একটি ইসলামিক ইভেন্ট তৈরি করতে চাই যেখানে নারী ও পুরুষ উভয়ে অংশগ্রহণ করতে পারবে। আর সেই ইসলামিক ইভেন্টের নাম হবে মাউ হিজরা ফেস্ট। এরপর আমরা দেখতে পাই আমিরা সেই প্রজেক্টের জন্য একটি ডিজাইনও করে ফেলে। আর সেই প্রজেক্টের ডিজাইনগুলো এমএল ও এমিকে আমিরা খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছে। আর এরই মধ্যে তাদের ইভেন্টের কাজটি শুরু হয়ে যায় এবং কি আমিরার ডিজাইন মতো সেই ইভেন্টটি সাজানো হয়। আর এইসব দেখে তো আমিরার অনেকটাই ভালো লাগে। এরপর আমরা আমিরাকে একটি আদালতে দেখতে পাই, যেখানে বিচারপতি আমিরা ও সামিরের বিবাহ বিচ্ছেদের কথাটি নিশ্চিত করে। কেননা আমিরা সামিরার জন্য বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিল। আর যখনই তাদের মধ্যে সম্পূর্ণভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তখন এইসব দেখে আমিরা প্রচণ্ড খুশি হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে আমিরা আবারও নতুনভাবে জীবন গড়ে তুলতে শুরু করে। যাই হোক, এরপর এমএল আমিরাকে আরিজ ও রায়হান নামের দুইটি ছেলের সাথে পরিচয় করিয়ে দেয়, কেননা তারা দুইজনেই এই পুরো ইভেন্টের ডেকোরেশনটি করেছিল। আর এছাড়াও আরিজ আমিরাকে সেই দিন বাঁচিয়েছিল, কিন্তু সেটি আমিরা নিজেও জানে না এবং কি এমএলও। যাই হোক, এরপর যখনই আমিরা মাউ হিজরা ফেস্টের ইভেন্টটি উদ্বোধন করে তখন আমিরা সবাইকে কেন্দ্র করে বলে, আসসালামু আলাইকুম। উত্তরে সেখানে থাকা সবাই ওয়ালাইকুম আসসালাম বলে। এতে করে আমিরা বলে, আলহামদুলিল্লাহ, আজ আমরা সবাই এখানে একত্রিত হতে পেরেছি। আর আশা করি আপনারা সুস্থ ও অনেক ভালো আছেন। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা এখনো নিজেকে হতাশ বোধ করছেন তাদের জন্য এই ইভেন্টটি নিরাপদ ও আরামদায়ক একটি ঘর হতে পারে। আর আল্লাহর ইচ্ছায় আমরা নতুনভাবে আবারও জীবন শুরু করতে পারবো ইনশাআল্লাহ। এইসব বলে আমিরা মাউ হিজরা ফিস্টের উদ্বোধনটি শেষ করে। আর এইসব শুনে তো সেখানে থাকা সবাই খুশিতে হাততালি দিতে থাকে। আর তারপরেই আমরা দেখতে পাই রাতারাতি তাদের এই ইভেন্টটি অনেক জনপ্রিয় হয়ে ওঠে এবং কি অনেক দূর দূরান্ত থেকেও অনেক মানুষই সেই ইভেন্টে আসতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই সেই ইভেন্টে অনেকেই সেখানে থাকা উস্তাদের কাছে তাদের সমস্যাগুলো তুলে ধরছিল। এতে করে সেখানে থাকা উস্তাদ সবাইকে ইসলামের উপর ভিত্তি করে সবাইকে দিক নির্দেশনা দিতে থাকে। যাই হোক, এরপর যখন আরিজ বাসায় ফিরছিল তখন সে আমিরাকে বলে, আমিরা, তুমি যখন উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছিলে তখন আমি তোমার কথা শুনে অনেক মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমিরা বলে, তাই নাকি? আরিজ বলে, কেননা তুমি তোমার নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেটি তুমি অন্যদের উপরেও প্রতিফলিত করছো। তার মানে তুমি অন্যদেরকে নিয়েও অনেক ভাবো।
আমিরা বলে আমি ঠিক জানি না, কিন্তু আমাকে একজন চিঠিতে বলেছিল তুমি এখনো বেঁচে আছো, তাই হাল না ছেড়ে তুমি আল্লাহর নামে আবারও জীবন শুরু করো। আর এইসব শুনে তো আরিজ কিছুটা চমকে ওঠে, কেননা এই কথা তো আরিজই লিখেছিল, কিন্তু সেটি তো আমিরা নিজেও জানে না। যাই হোক, এর পরের দিন যখনই আমিরা একটি ইতিমখানায় যাচ্ছিল তখন আমিরা আরিজকে বলে এমেল কোথায়। আরিজ বলে এমেল তো একটি ব্র্যান্ডের সাথে মিটিং করতে গিয়েছে, আর সে আমাকে বলেছে আমি যেন তোমাকে সাহায্য করি আর ইতিমখানায় পৌঁছিয়ে দিই। এইসব শুনে আমিরা বলে আরে তোমার এত কষ্ট করতে হবে না, আমি একটি ট্যাক্সি নিয়ে সেখানে চলে যাচ্ছি। আরিজ বলে আরে কোনো সমস্যা নেই, আর আমি ইতিমধ্যেই গাড়িতে তোমার সব জিনিসপত্র তুলে রেখেছি, তাই তুমি আর কোনো কিছু ভেবো না, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। এইসব শুনে আমিরা শেষমেশ তার কথায় রাজি হয়ে যায়। এরপর যখন আমিরা গাড়িতে উঠে যায় তখন তার পরনের কাপড়টি কারডোরের বাইরে থাকলে তখন আরিজ এইসব দেখে সেই কাপড়টি নিরাপদ স্থানে রেখে দেয়। তারপর তারা সেখান থেকে যাওয়ার সময় আরিজ আমিরাকে বলে আমিরা, তুমি যে ইতিমখানায় দান করো সেটি কি তোমার ইভেন্টেরই কোনো একটি অংশ? আমিরা বলে না, এটি আমি নিজে থেকেই করি, তবে এটি যদি ইভেন্টের অংশ হতো তাহলে আমি আরো বেশি খুশি হতাম। আর এভাবে কথা বলতে বলতে তারা ইতিমখানায় পৌঁছে যায়। এরপর যখন আমিরা আর আরিজ সেই ইতিমখানায় প্রবেশ করে তখন আমরা দেখতে পাই সেখানে থাকা সকল ছোট ছেলে মেয়েদের জন্য আরিজ ও আমিরা তাদের জন্য খাবার ও অনেকগুলো পোশাক সামগ্রী নিয়ে এসেছিল, এবং কি সেই ইতিমখানায় অনেক ছোট শিশুরাও ছিল। যাই হোক, তখন আমরা দেখতে পাই আমিরা ও আরিজ সেখানে থাকা সকল ছোট ছেলে মেয়েদের সাথে অনেক সুন্দর একটি মুহূর্ত পার করছিল। আর তাছাড়াও আমিরা আর আরিজ তাদেরকে সাহায্য করতে পারে, তারা তো অনেক খুশি হয়ে যায়। এরপর যখন তারা সেখান থেকে চলে যাচ্ছিল তখন ইতিমখানার একটি জায়গায় বসে খাবার সময় আমিরা আরিজকে বলে তার মানে তুমি মা বাবার একটি ছেলে, তাই না? আরিজ বলে হ্যাঁ, তবে ছোটবেলা থাকতেই আমার বাবা মারা গিয়েছিল, আর তখন থেকে শুধুমাত্র আমি আর আমার মা নিয়ে আমার জীবন নিয়ে বেঁচে আছে। আমিরা বলে হ্যাঁ, বুঝতে পারলাম, আর আমার যখন 7 বছর তখন আমার মা বাবা একটি দুর্ঘটনায় মারা যায়, আর তোমরা ভালোভাবেই বুঝতে পারছো আমিরার ইতিমখানার প্রতি এত টান কেন। যাই হোক, আর তখনই পিছন থেকে একটি ছোট মেয়ে এসে আমিরাকে একটি হাতে আঁকানো ছবি দিয়ে যায়। তখন আমিরা সেই ছবিটি দেখে বলে আমি এটি হতে চাই। আরিজ বলে তুমি কি হতে চাও? আমিরা বলে আমার একটি বড় স্বপ্ন, আমি একজন ভালো মা হতে চাই। আরিজ বলে আলহামদুলিল্লাহ, আর তুমি তো চাইলে তুমি তাদেরও মা হতে পারো, এবং কি বোন অথবা বন্ধুও হতে পারো। এইসব শুনে আমিরা আরিজকে সেই ছবিটি দেখিয়ে বলে দেখো তোমার জন্য তারা কি এঁকেছে। তখন এইসব দেখে আরিজ কি বলবে সে তো কোনো কিছুই ভেবে উঠতে পারছিল না। এতে করে আরিজ ও আমিরা অনেক হাসতে থাকে, এবং কি সেই সময় তারা দুইজন অনেক সুন্দর একটি মুহূর্ত পার করছিল। এরপর যখন আমিরা বাসায় ফিরে আসে তখন সে শুধুমাত্র সেই ছবিটিই দেখছিল। এতে করে আমরা বুঝতে পারি আমিরা হয়তো অজান্তে আরিজকে অনেক ভালোবেসে ফেলেছে। এরপর যখন আমিরা তার কর্মক্ষেত্রে চলে যায় এবং যখনই এমেল, আমিরা ও আরিজ একসাথে খাবার খাচ্ছিল তখন আরিজের বন্ধু রাহেনের খাওয়া দেখে তো সেখানে থাকা সবাই হাসতে থাকে। এরপর যখনই আমিরা তার ফোনে ইতিমখানার ছবি ও ভিডিও দেখছিল তখন সেই ভিডিওতে আরিজকে দেখে আমিরা কিছুটা মুচকি হাসতে থাকে। আর তাছাড়াও আমরা দেখতে পাই আমিরা ও আরিজ তারা দুইজন একসাথে কর্মক্ষেত্রে অনেক সুন্দর একটি মুহূর্ত পার করতে থাকে। যাই হোক, এর পরের দিন আমিরা আরিজের কাছে এসে আরিজকে একটি বই দিয়ে বলে আমি এটি তোমাকে গত রাতে দিতে চেয়েছিলাম। আরিজ বলে বইটি দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এইসব শুনে আমিরা সেখান থেকে চলে যায়, তবে এমেল দূর থেকে এইসব দেখে ফেলে। এতে করে এমেল আরিজের কাছে এসে বলে এই বইটা আমিরা তোমাকে কিসের জন্য দিল? আরিজ বলে আমি তার থেকে এই বইটি ধার চেয়েছিলাম, তাই সে আমাকে এই বইটি দিয়েছে। এমেল বলে ও আচ্ছা, আর আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। আরিজ বলে তুমি আবারও ভাইরাল রেসিপি রান্না করে নিয়ে এসেছো? আর এছাড়াও বলতে গেলে এমেল ও আরিজের বিয়ে পারিবারিকভাবে অনেক আগে থেকেই ঠিক হয়েছিল, তাই এমেল আরিজের জন্য প্রতিদিন রান্না করে নিয়ে আসতো। আর এইসব দেখে তো তার বন্ধু রায়হান আরিজকে বলে উফ, তুমি যে এই দুইজনের মধ্যে কাকে বেছে নেবে আমি তো সেটি বুঝে উঠতে পারছি না। আরিজ বলে আরে ধর, মজা করিস না তো। যাই হোক, এরপর যখন এমেল ইতিমখানার ছবিগুলো দেখতে পায় তখন সেই ছবিতে আমিরা ও আরিজের ছবি একসাথে দেখলে তো এমেলের মনটা অনেক খারাপ হয়ে যায়। অন্যদিকে আমিরা যখনই বাসায় ফিরছিল তখন তার প্রাক্তন স্বামী এসে আমিরার কাছে অনেক ক্ষমা চাইলে আমিরা তো কোনোভাবেই সেই দুশ্চরিত্র মানুষের সাথে কথা বলতে চাচ্ছিল না। তবে এক পর্যায়ে সামির আমিরার সাথে অনেক কথা বলার চেষ্টা করলে আমিরা বলে তুমি আমার থেকে কি চাও? তুমি তো আমার জীবনটাকেই নষ্ট করে দিয়েছো। আমিরা আরো বলে আর আমি যখনই আবারও নতুন করে আমার জীবনকে গড়ে তুলছি ঠিক তুমি তখনই এসে আমার জীবনকে ধ্বংস করে দিতে চাচ্ছ। আর তাছাড়াও তো আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই, তাই তুমি চিরতরে আমার থেকে অনেক দূরে চলে যাও, নইলে কিন্তু ফল ভালো হবে না। এইসব বলে আমিরা সেখান থেকে চলে যায়। আর এইসব দূর থেকে আরিজ চুপ করে দেখছিল। এরপর আমরা দেখতে পাই আরিজ যখনই এমএলকে গাড়িতে করে অ্যাড করার জন্য একটি শুটিং স্পটে নিয়ে যায় তখন এমএল এর অনেকগুলো ছবি তোলা হলে দূর থেকে এমএল আরিজকে বলে ছবি কি তোলা ভালো হয়েছে? আরিজ ইশারার মাধ্যমে বলে হ্যাঁ, অনেক ভালো হয়েছে। এরপর যখন এমএল এর শুটিং শেষ হয়ে যায় তখন আরিজ এমএলকে বলে এমএল, আমি তোমাকে কিছু
বলতে চাই, আর আমাদের বিয়ে নিয়ে আমি কিছুটা দ্বিধাগ্রস্তই আছি। তাই আমি এখনো তোমাকে ঠিকমতো কথা দিতে পারছি না, কেননা সর্বোপরি বিয়েটা একটা বিরাট একটা ব্যাপার। তাই এটা আমাদেরকে আরো সাবধানে বিবেচনা করতে হবে, আর আমি আশা করি তুমি সেটি বুঝতে পারবে। এমেল বলে, ইনশাল্লাহ, আর আমি সবসময় তোমার অপেক্ষায় থাকবো। তারপর রাতে আবারও যখন আমিরা বাসায় ফিরছিল, তখন সামির আবারও আমিরার কাছে আসলে আমিরা এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে আমিরা সেখান থেকে যাওয়ার সময় সামির আমিরার দুপা ধরে অনেক মাপ চাইতে থাকে, কিন্তু কোনোভাবেই আমিরা তার কোনো কথাই শোনে না। কিন্তু এক পর্যায়ে আমিরা পড়ে গেলে আরিজ দূর থেকে এইসব দেখে আরিজ আমিরার কাছে এসে যখনই সামিরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, তখন সামির কোনো কিছু না ভাবে আরিজকে অনেক মারতে থাকে। এতে করে আরিজও সামিরকে অনেক জোরে আঘাত করে, এবং কি সেই সময় আরিজ সামিরকে বলতে থাকে, একমাত্র তোর কারণেই আমিরা তার জীবনকে শেষ করে দিতে বসেছিল, আর এখন সে নতুন করে বাঁচতে চাইছে, আবারও সবকিছু কাটিয়ে উঠছে, আর তারই মধ্যে আবারও তার জীবনটাকে ধ্বংস করতে চলে এসেছিস। এইসব শুনে সামির বলে, তুই এইসব বলার কে? এইসব বলে সামির আবারও আরিজকে মারতে থাকে। এতে করে আরিজের বন্ধু এসে যখনই আরিজকে ছাড়িয়ে নেয়, তখন আরিজের বন্ধুরা সামিরকে সেখান থেকে নিয়ে গেলে আরিজ আমিরাকে বলে, তুমি যদি এইভাবে তাকে বারবার প্রশ্রয় দাও তাহলে সে তোমার কাছে বারবারই আসবে। আমিরা বলে, তুমি আমার সম্পর্কে এত কিছু জানোই বা কিভাবে? আর আমি তো তোমাকে কখনো আমার সম্পর্কে কোনো কিছু বলিও নি, আর তুমি আমাকে কিভাবেই বা বলতে পারো এখন আমাকে কি করতে হবে? এইসব বলে আমিরা কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়, এবং কি সেই সময় আরিজও অনেক কষ্ট পায়। যাই হোক, এরপর যখন আরিজ বাসায় ফিরে আসে, তখন আরিজ তার মা ইজাতিকে বলে, মা, আমি প্রথমেই তোমার থেকে ক্ষমা চাইছি, আমি এমেলকে বিয়ে করতে পারবো না, কেননা তোমার ছেলে ইতিমধ্যেই একটি মেয়েকে ভালোবেসে ফেলেছে, আর তার নাম আমিরা। তখন এইসব শুনে তো তার মা একদম চুপ হয়ে যায়। এরপর সকালে আমরা দেখতে পাই আরিজ আমিরার কাছে এসে বলে, কালকের জন্য আমি আসলেই অনেক দুঃখিত, আর কালকে হয়তো সেটি আমার বলা উচিত হয়নি। এইসব শুনে আমিরা বলে, আরে না, আমারই বরং তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত, আর তাছাড়াও কালকে তুমি ঠিকই বলেছিলে, আমাকে আরো সতর্ক হওয়া উচিত ছিল। আমিরা আরো বলে, তুমি কেন বলনি যে তুমি আমার জীবন বাঁচিয়েছ? আরিজ বলে, আমি মনে করেছিলাম তুমি সেই দিনটিকে ভুলেই গিয়েছো, আর তাছাড়াও আমি তোমাকে সেই দিনের কথাটি মনে করিয়ে তোমাকে কষ্ট দিতে চাইনি। আমিরা বলে, আল্লাহর উসিলায় যদি তুমি সেদিন আমাকে না বাঁচাতে তাহলে হয়তো আমি আর এখানে থাকতাম না। তাই তোমাকে অনেক ধন্যবাদ, আর গতরাতে তুমি আমাকে সাহায্য করার জন্য আমি তোমাকে আরো ধন্যবাদ জানাতে চাই। তখন এইসব শুনে আরিজ কি বলবে সে তো কোনো কিছু বুঝে উঠতে পারছিল না, এবং কি সেই সময় তারা দুইজন এইভাবে কথা বলে তো তাদের দুইজনের অনেকটাই ভালো লাগে। এরপর রাত হলে আমিরা যখন খাবার খাচ্ছিল, তখন আরিজ এসে আমিরাকে বলে, এত রাতে তুমি এখন কিভাবেই বা বাসায় যাবে? আমিরা বলে, আমি অনলাইন থেকে একটি ট্যাক্সিকে আসতে বলেছি, আর আমি সেটিতে করেই চলে যাব। আরিজে বলে, তুমি যদি কিছু না মনে করো তাহলে আমি তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। আমিরা বলে, আমার তো খাবার খেতে লেট হবে, তাই তুমি বরং চলে যাও। আরিজ বলে, কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আর এরই মধ্যে সেখানে বিদ্যুতিক লাইটগুলো অফ হয়ে গেলে সেই সময় আরিজ তার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমিরাকে খাবার খেতে সাহায্য করে, আর এইসব দেখে তো আমিরা অনেক হাসতে থাকে। যাই হোক, এরপর যখন আরিজ আমিরাকে তার বাসায় পৌঁছে দেয়, তখন আরিজ আমিরাকে বলে, আমিরা, আমি মাকে তোমার ব্যাপারে সবকিছুই খুলে বলেছি, আর এতে করে মা কালকে তোমার সাথে দেখা করতে চেয়েছে। এইসব শুনে আমিরা মাথা নাড়িয়ে বলে, তোমার ভালো উদ্দেশ্যের জন্য আমি আসলে অনেক কৃতজ্ঞ থাকবো। এইসব বলে আমিরা সালাম দিয়ে সেখান থেকে চলে যায়। তখন আরিজ উত্তরে বলে, ওয়ালাইকুম আসসালাম, এবং কি সেখান থেকে চলে যাওয়ার সময় আমিরা কিছুটা মুস্কি হাসতেও থাকে। এর পরের দিন সকাল হলে আমরা দেখতে পাই আমিরা আরিজের মায়ের সাথে দেখা করার জন্য অনেক ধরনের ড্রেস চেঞ্জ করে দেখছিল, কোন ড্রেসে তাকে দেখতে অনেক ভালো লাগে। আসলে বলতে গেলে আমিরা আরিজের মায়ের সাথে দেখা করার জন্য অনেক এক্সাইটেড ছিল। তারপর আমরা দেখতে পাই আরিজ আমিরাকে তাদের বাসায় নিয়ে আসে। এরপর যখনই আমিরা প্রথমবারের মতো আরিজের মায়ের সাথে দেখা করে, তখন আমিরা তার মাকে ছোট্ট একটি উপহার দেয়। এতে করে আরিজের মা আমিরার হাত ধরে আমিরাকে সেখান থেকে ভিতরে নিয়ে যায়। এরপর যখনই রায়হান আরিজকে একটি কাজে ডাকে, তখন আরিজ তার মাকে বলে, রায়হান একটি কাজে আমাকে ফোন দিয়েছিল, তাই এখন আমাকে যেতে হবে, তাই তোমরা বরং কথা বলো, আর আমি একটু পরেই আসছি। এইসব বলে আরিজ সেখান থেকে চলে গেলে আরিজের মা ইজাতি আমিরাকে বলে, আসলে বলতে গেলে বিয়ে করাটা সহজ ব্যাপার নয়, আর এর জন্য আমাদেরকে সঠিক ব্যক্তিকে খুঁজে নিতে হয়, আর মাঝে মাঝে আমরা যাদেরকে বেছে নেই তারা সঠিক ব্যক্তি নাও হতে পারে। এইসব শুনে আমিরা বলে, আন্টি, আমি আগেও বিবাহিত ছিলাম। ইজাতি বলে, আরিজ আমাকে সবকিছুই খুলে বলেছে, আর তাছাড়াও তোমার সাথে দেখা হওয়ার আগে আরিজের অন্য একটি মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু একটি পর্যায়ে আরিজ এসে আমাকে বলেছিল সে নাকি তোমাকে অনেক ভালোবাসে, আর যেহেতু আরিজের কাউকে ভালোবাসার অধিকার রয়েছে, তাই আমিও আরিজকে কোনো কিছু বলতে পারিনি। তখন এইসব শুনে আমিরা প্রচণ্ড খুশি হয়ে যায়, কেননা আমিরাও যে আরিজকে অজান্তে অনেক ভালোবেসে ফেলেছিল। যাই হোক, এরপর যখন আমিরার এমেলের সাথে দেখা হয়, তখন এমেল বলে, তোমার আর আরিজের মধ্যে কি সম্পর্ক, তুমি কি আমাকে বলতে পারবে? আমিরা বলে, তুমি হঠাৎ করে কেনই বা এই কথা বলছো? এমেল বলে, আরিজের সাথে যে মেয়ের বিয়ে ঠিক হয়েছিল সেটা আমি। আমিরা বলে, আস্তাগফিরুল্লাহ আলাজিম, হে আল্লাহ, এই ব্যাপারে তো আমি কোনো কিছুই জানি না, আর আমি তো শুধুমাত্র জানতাম তোমরা দুইজন একে অপরের অনেক ভালো বন্ধু হও।
এমএল বলে, না, আমরা একে অপরকে বিয়ে করতে যাচ্ছিলাম। আর এছাড়াও আমি আরিজকে অনেক ভালোবাসি আর আমি তাকে বিয়ে করতে চাই। আর আমি সত্যই আরিজকে নিয়ে অনেক চিন্তিত। তাই আমিরা, তুমি আরিজের থেকে দূরে চলে যাও না। আমিরা বলে, হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি আরিজের থেকে অনেক দূরে চলে যাব। এরপর আমরা দেখতে পাই আরিজ যখনই আমিরার কাছে ফোন দেয় তখন আমিরা কোনোভাবেই ফোনটি রিসিভ করে না এবং কি প্রতিনিয়তই আমিরা আরিজকে ইগনোর করে চলতে শুরু করে। তখন এইসব দেখে তো আরিজের প্রচণ্ড খারাপ লাগে এবং এর পাশাপাশি আরিজ আমিরাকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর যখন আমিরা বাসায় ফিরছিল তখন দূর থেকে আরিজ আমিরাকে দেখলে আরিজ আমিরাকে একটি জায়গায় থামিয়ে বলে, তুমি আমার সাথে কেনই বা এরকমটা করছো? আমিরা বলে, তুমি কেন বলনি এমএল এর সাথে তোমার আগে থেকে বিয়ে ঠিক হয়েছিল? আরিজ বলে, আমার ইচ্ছায় সেই বিয়েটি ঠিক হয়নি, আর এছাড়াও আমার পরিবারের ইচ্ছায় সেই বিয়েটি ঠিক হয়েছিল। আমিরা বলে, এইসব জানার আমার কোনো প্রয়োজন নেই, আর দয়া করে তুমি আমার কাছে আসার চেষ্টা করো না। এইসব বলে আমিরা সেখান থেকে চলে যায়। এর পরের দিন সকালে আমরা দেখতে পাই আমিরা আরিজের কাছে এসে বলে, আরিজ, আমি সহজেই প্রেমে পড়ার মতো কেউ নই, কিন্তু আমি এটা স্বীকার করছি তোমার সাথে এই কয়েকদিনের সংক্ষিপ্ত উপস্থিতি আমাকে খুব আকৃষ্ট করে তুলেছিল, আর সেই অনুভূতি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপাতত আমি কারো সঙ্গেই সম্পর্ক রাখতে চাই না, কারণ আমি আরো শান্ত হতে চাই এবং নিজের ভিতরে আমি সুখকে খুঁজে বের করার চেষ্টা করতে চাই। আর এছাড়াও আমিল খুব ভালো মেয়ে, তাই তোমাকে আরো সাবধানে ভাবতে হবে। আর সর্বশেষে আমি এটাই বলবো, তোমার সকল সাহায্য সহায়তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এইসব বলে আমিরা আসসালামু আলাইকুম বলে সেখান থেকে চলে যায়। তবে সেই সময় আমরা দেখতে পাই আমিরা দু চোখ দিয়ে অঝরে অনেক পানি পড়ছে, কেননা ভালোবাসার মানুষকে হয়তো হারালে ভাষা প্রকাশ না করতে পারলেও হয়তো চোখের পানি সেটি প্রকাশ করে। এরপর আমরা দেখতে পাই পারিবারিকভাবে এমএল ও আরিজের মধ্যে এঙ্গেজমেন্ট হয়ে যায়। অন্যদিকে আমিরা নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে বলে, হে আমার প্রিয় আল্লাহ, তুমি আমাকে শক্তি দান করো আর আমি যেন সবসময় তোমার প্রার্থনায় মগ্ন থাকতে পারি। আর এর কয়েকদিন পরে আমরা দেখতে পাই আমিরা হজ করার জন্য মক্কার দিকে রওনা দেয়। অন্যদিকে আবার কাকতালীয়ভাবে আরিজ ও এমএল মক্কায় হজ করার জন্য প্রস্তুতি নিতে থাকে। তবে যাওয়ার সময় আরিজের মা এমএলকে বলে, এমএল, সাবধানে যেও, আর ভবিষ্যতে যাই ঘটুক না কেন তুমি সবসময় আমার মেয়ে হয়েই থাকবে। এইসব বলে আরিজের মা আরিজ ও এমএলকে হজ করার জন্য বিদায় দেয়। এরপর যখন আমিরা মক্কায় পৌঁছে যায় তখন সে মনে মনে বলতে থাকে, হে আমার প্রিয় আল্লাহ, আমি তোমার ডাক পূরণ করতে এসেছি, আর তাছাড়াও তো তোমার কোনো শত্রু নেই। আর বলতে গেলে সমস্ত প্রশংসা, গৌরব এবং সমস্ত ক্ষমতা তোমারই। এইসব বলে আমিরা তার দুহাত তুলে কাবা শরীফ তাওয়াফ করতে থাকে। তবে সেই সময় আমিরার পুরনো স্মৃতিগুলো অনেক মনে পড়ছিল। তখন সে এইসব মনে করে তার দুই চোখ দিয়ে অজান্তে অনেক পানি পড়তে থাকে, কেননা শুরু থেকে আমিরের সাথে যা যা ঘটেছে সেটা একটা মেয়ের জন্য কতটা বেদনাদায়ক হতে পারে সেটা তো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। যাই হোক, এরপর যখন এমএল ও আরিজ মক্কা নগরীটি ঘুরে ঘুরে দেখছিল তখন এমএল দূর থেকে আমিরাকে দেখে তো তার মনটা অনেক খারাপ হয়ে যায়। তবে সেই সময় আমিরা এমএল ও আরিজকে দেখতে পায় না। এরপর একটি জায়গায় এমএল আরিজকে বলে, আরিজ, তুমি কি সত্যই আমাকে বিয়ে করতে চাও নাকি তুমি আমিরার কথা এখনো ভাবছো? আরিজ বলে, তুমি হঠাৎ কেনই বা এটি জিজ্ঞাসা করছো? এমএল বলে, আমার মনে হয় আমি যে তোমার সাথে আছে সেটি তুমি মনেই করছো না, আর তুমি হয়তো এখনো আমিরার কথা ভাবছো, তাই না? আরিজ বলে, সত্য বলতে আমি কি বলবো জানি না, কিন্তু আমি তোমার কাছে অনেক অনেক দুঃখিত এমএল। আর তাছাড়াও বলতে গেলে আমরা দুইজন একসাথে ছোটবেলা থেকেই বড় হয়ে এসেছি, কিন্তু সেই সময় থেকেই তুমি আমার সাথে খুব ভালো ব্যবহার করে এসেছো এবং কি তুমি আমাকে একবারের জন্য হলেও হতাশ করোনি। এর জন্য আমি আবারও তোমার কাছে ক্ষমা চাইছি, কেননা এখন আমি তোমাকে হতাশ করছি। এমএল বলে, এইসবের মানে কি? আর তুমি কি আমাকে সত্যই বিয়ে করতে চাও না? আরিজ বলে, এমএল, আমি তোমার থেকে কোনো কিছুই লুকাতে চাই না, আর যদি আমি তোমাকে বিয়েও করি তাহলে হয়তো তুমি আমার সাথে কোনোভাবেই সুখী হতে পারবে না, আর বিশেষ করে আমি তোমার কাছে এই ভয়টিই পাচ্ছি। এইসব শুনে তো এমএলের দু চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে এবং সে সেখান থেকে চলে যায়, কেননা এমএলও তো আরিজকে অনেক ভালোবাসে। যাই হোক, এরপর যখন এমএল ও আরিজ মক্কা থেকে হজ করার পর বাসায় ফিরে যাচ্ছিল তখন এমএল আরিজকে বলে, আসলে বলতে গেলে আরিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আল্লাহর ইচ্ছায় আমি সব মেনে নিয়েছি, আর আমিরা এখানেই আছে, আর তুমি যদি এখনো তাকে ভুলে না যাও তাহলে আমাদের সম্পর্কটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। এইসব বলে এমএল আসসালামু আলাইকুম বলে সেখান থেকে চলে যায়। উত্তরে আরিজ বলে, ওয়ালাইকুম আসসালাম। তবে আরিজের থেকে যাওয়ার সময় এমএলের প্রচন্ড কষ্ট হচ্ছিল। যাই হোক, এরপর যখন আরিজ আমিরার সাথে দেখা করে তখন আমিরা আরিজকে দেখে বলে, সুবহানাল্লাহ। কিন্তু সেই সময় আরিজ আমিরাকে বলে, আমিরা, আমার ও এমএলের মধ্যে এখন আর আমাদের সম্পর্কটি নেই, এর জন্য আমি আসলেই অনেক দুঃখিত। সে আরও বলে, আমিরা, আজ এই পবিত্র ভূমিতে এবং আল্লাহর এই ঘরের সামনে তুমি আমাকে অনুমতি দাও যেন আমি তোমার প্রতিটি পদক্ষেপের অংশ হতে পারি এবং কি তোমার যত্নও নিতে পারি, আর এছাড়াও আমি যেন তোমাকে রক্ষা করতে পারি, আর সর্বশেষ আমি এটাই বলবো, আমি যেন তোমার জীবন সঙ্গী হতে পারি, আর সেটি যেন দুনিয়াতেও এবং আল্লাহর ভেহেশতেও। তাই আমিরা, তুমি কি আমার স্ত্রী হতে রাজি আছো? তখন এইসব শুনে আমিরা কি বলবে সে তো কোনো কিছু বুঝে উঠতে পারছিল না।
তবে একটি পর্যায়ে আমিরা আরিজকে বলে, হ্যাঁ আমি তোমার স্ত্রী হতে রাজি আছি। আর এইসব শুনে তো তারা দুজন খুশিতে অনেক হাসতে থাকে। আর এই সুন্দর দৃশ্যর মধ্যে দিয়ে মুভিটি এইখানেই শেষ হয়ে যায়। আশা করি তোমাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর হ্যাঁ, দেরিতে ভিডিও দেখার জন্য আমি আসলে তোমাদের কাছে অনেক অনেক দুঃখিত। আর ভিডিওগুলো কেনই বা লেটে আসছে এটা নিয়ে সময় হলে তোমাদের কাছে সবকিছু খুলে বলবো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক লাভ।